জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলমতের ঊর্ধ্বে উঠে নেতৃত্ব দেবেন দেশের অভিভাবক প্রত্যাশা সবার। যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে, কিন্তু এখন তো সংবিধান সংশোধন হয়নি। ওনার একটা পবিত্র দায়িত্ব নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে আলংকারিক পদ রাষ্ট্রপতির বলছেন বিশ্লেষকরা। জুলাই সনদ বাস্তবায়ন হলেও কমবে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার ব্যবধান। সিম্বলিক গুরুত্ব আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু ম্যাটার করে না, যদি না হচ্ছে কি আপনি যে স্টেট স্ট্রাকচারটা আপনি দেখছেন সেই স্টেট স্ট্রাকচারে তার ভূমিকা রাখার কোনো অপরচুনিটি থাকে। সেই প্রতিষ্ঠানের মর্যাদাটাকে বাড়ানো দরকার, তাকে সক্রিয় করা দরকার, তাকে দিয়ে যেন রাষ্ট্রের কাজে লাগে আপনি সেই চেষ্টাই করবেন। সাংগঠনিক ব্যাপক রদবদল আসছে বিএনপিতে। শিগগিরই ঘোষণা হবে অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটি। দল ও সরকারকে আলাদা রাখাই উদ্দেশ্য। যে অনেকে সরকারে চলে গেছে, সেই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে, কাজে সেখানে আমাকে পূরণ করতে হবে। চেয়ারম্যানের এই বিষয়ে দীর্ঘদিনের প্রজ্ঞা অভিজ্ঞতা আছে, উনি সেই বিষয়ে মূল সিদ্ধান্ত নেবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ধরা পড়ছে নানা অনিয়ম। আদায় হচ্ছে বিপুল অঙ্কের জরিমানা। ভুল মামলা হলে প্রতিকার চান মালিক চালকরা। আগে মামলা হয়তো গাড়ির নামে, এখন মামলা হচ্ছে ড্রাইভারদের নামে। লাইসেন্স হয়তো ফোন কমে যাচ্ছে, বিধে ড্রাইভার এখন আগে থেকে অনেক সতর্ক চলতেছে। বাস বা মধ্যমান ভারী যানবাহনের গাড়ি কত পার্সেন্ট গাড়িতে মাইল মিটার সচল আছে, কর্তৃপক্ষ কি এটা যাচাই করে দেখছে? একমাত্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পুলিশ ফাঁড়ির দখলে। পাবনায় ১.৫ যুগ ধরে সেবা বঞ্চিত ঢালার চরবাসী। অন্যের বাড়িতে রোগী দেখেন স্বাস্থ্যকর্মী। গাজীপুরে সাফারি পার্কের হাতি পালন ও পরিচর্যা পদ্ধতি নিয়ে আপত্তি প্রাণী অধিকার কর্মীদের। অজ্ঞতা আর অবহেলায় ২টি হাতি মৃত্যুর অভিযোগ। মেল হাতির ক্ষেত্রে যদি ভায়োলেন্ট হয়ে যায় তখন কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যাবে। এক্ষেত্রে কিছুটা সময় আমাদের চেন আপ রাখতে হয়। মধ্যরাতে কড়া নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চ্যালেঞ্জ করা সরকারের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন তিনি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। এরপরই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি নির্বাচন, সংসদে ভোট, ফল ঘোষণা, এর মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পত্রের অধিকারী হলেন রাজনীতির দুঃসময়ের কাণ্ডারি। ১৬৭ ভোটের ব্যবধানে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই জয় শুধু সংখ্যার হিসাব নয়। ফল ঘোষণার পর সংসদে দেখা গেল রাজনীতির ভিন্ন এক ছবি। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন নিজ দল থেকে শুরু করে বিরোধী দলের নেতারাও। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার হাতে প্রধানমন্ত্রীর লাল গোলাপ তুলে দেওয়ার মুহূর্তেও ফুটে উঠল আবেগ আর পারস্পরিক সম্মানের বার্তা। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।
সংসদের অধিবেশন কক্ষই ভোট কক্ষ। সেখানেই টেবিল চাপড়ে ভোটারদের অভিবাদন, অভিনন্দন আর উল্লাস প্রকাশ। ফলাফল ঘোষণার পরই প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ শুভেচ্ছা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। নিঃসন্দেহে এই শুভেচ্ছায় মিশে আছে দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীর প্রতি এক অন্যরকম আবেগ, সম্মান। মাননীয় সংসদ সদস্যগণ, নিজেদের প্রার্থী হেরেছে, তবুও নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন বিরোধী দলীয় নেতা আর সংসদ সদস্যরা। এনসিপির তরুণ নেতারাও শ্রদ্ধার ভালোবাসায় বরণ করে নেন নয়া রাষ্ট্রপতিকে। এই নির্বাচনের ভোটার জনতার ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা। নির্ধারিত এই ভোটারদের সকলেই ফলাফল ঘোষণার পর ছুটে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। অভিনন্দনে সিক্ত করেন তাঁকে। এর আগে ঠিক দুপুর 2টায় শুরু হয় ভোট গ্রহণ। প্রথমেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল ভোট প্রদান করেন। এরপর দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে ভোট প্রদান করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ আসনে বসে প্রার্থীর নামের পাশে নিজের নাম উল্লেখ করে ভোট প্রদান করেন সংসদ সদস্যরা। ব্যালট পেপার জমা দেন 3টি স্বচ্ছ ব্যালট বাক্সে। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। শুরুর আধা ঘন্টার মধ্যেই প্রায় সবার ভোট গ্রহণ সম্পন্ন হয়। তবুও নির্ধারিত 2টা থেকে 5টা পর্যন্ত এই 3 ঘন্টা অপেক্ষায় ছিলেন নির্বাচনী কর্মকর্তারা। ভোট গ্রহণ শেষে সবার সামনেই ভোট গণনা শুরু হয়। পরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্তা ও সিইসি AMM নাসির উদ্দিন। বলেন, ভোট নিয়ে কারো কোনো অভিযোগ আসেনি, সুষ্ঠু পরিবেশেই সম্পন্ন হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি এবং আপনারা দেখেছেন আমি প্রায় 3.5 ঘন্টা বসেছিলাম। কারো কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই। একটা সুন্দরভাবে নির্বাচনটা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। 1991 দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল প্রতিদ্বন্দ্বিতামূলক। সেই নির্বাচনে সরকারি দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কিন্তু তাদের সমর্থিত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন জামায়াত ইসলামীর সমর্থনে। দেশে 35 বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, যেখানে সেই জামায়াত বিরোধী দল হিসেবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে, যে প্রার্থীর বিপরীতে সরকারি দল বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হয়েছেন একক এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে। তিনিই হলেন দেশের 23তম রাষ্ট্রপতি, দেশের নতুন রাষ্ট্রপ্রধান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে বলে মনে করছে সরকার ও বিরোধী দল। নিজেদের প্রার্থী পরাজিত হলেও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দল। তবে 70 অনুচ্ছেদের কারণে ভিন্ন মত পোষণকারীর মত প্রকাশের সুযোগ পাননি বলে অভিমত তাদের। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধান মেনে নির্বাচনে অংশ নেয় বিরোধী দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ আর টিকল না। সকলের প্রত্যাশা, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন নতুন রাষ্ট্রপতি। ভোটের সমীকরণ ছিল আগে থেকেই জানা। তারপরেও 23তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ অধিবেশন কক্ষ ছিল উৎসব মুখর। ভোটের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো সময়ে উপস্থিত ছিলেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিনন্দন জানান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরাও। রাষ্ট্রপতির পদে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা জনগণের, বলেন বিরোধী দলীয় উপনেতা। জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই কষ্টটি আর তৈরি হওয়ার সুযোগ হবে না। আর 2 নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এইটাই ওনার একটা পবিত্র দায়িত্ব, নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। অসুস্থ থাকায় ভোট দেননি বিএনপির 3 সংসদ সদস্য। ভোটদান থেকে বিরত থাকেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দেশে না থাকায় ভোট দিতে আসতে পারেননি খেলাফত মজলিসের আবুল হাসনাত।
আর দেশে থাকলেও ভোটদান থেকে বিরত থাকেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ফলাফল ঘোষণার পর পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্রিফ করেন চিফ হুইপ। বলেন, পরাজয় জেনেও নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে বিরোধী দল, যেই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছিল। আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি সত্তর না থাকে আগামী নির্বাচনে 70% ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচন হবে। সংবিধান এবং সাংবিধানিক নিয়ম মেনে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় বিরোধী দলকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন, এটাই হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রা। যদি সত্যর দ্বারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না, এই স্বীকৃতি তারাই দিলেন। ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা, যারা এই নির্বাচনের ভোটার। জানান নতুন রাষ্ট্রপতির প্রতি প্রত্যাশার কথা। যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। একজন মানুষ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন, যিনি মানে এই পদের যে মর্যাদা, সেটাকে মর্যাদাপূর্ণ করলেন। উনি সারা বাংলাদেশে মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন না। উনি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে। রাষ্ট্রপতি নির্বাচনের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলছেন সংসদ সদস্যরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এ সময় সরকারকে ধন্যবাদ জানিয়ে নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানান বক্তারা। বলেন, মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের মানুষ আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে। এর আগে জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। আমাদেরকে এখন এক নামে চিনবে, ঠাকুরগাঁও রাষ্ট্রপতি এলাকার লোক। আমরা অনেক গর্বিত। আমরা বিশ্বাস করি তিনি সর্বদলীয় মানুষের কাজ করবেন। 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, এখানে আমরা ঠাকুরগাঁওবাসী অনেক বেশি আনন্দিত। এদিকে জামালপুরেও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন যুব দলের নেতাকর্মীরা। জেলা শহরের গেটপার থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। মির্জা ফখরুল ইসলাম দেশের 23তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় নাটোরে আনন্দ র্যালি করেছেন দলের নেতাকর্মীরা। শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালীতে গিয়ে সমাবেশ ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলেও প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে তিনিও কেবলই আলংকারিক হয়ে থাকবেন বলে শঙ্কা বিশ্লেষকদের। বলছেন, বিভিন্ন সাংগঠনিক পদে নিয়োগ, সংসদের বিলে সম্মতি সহ অনেক ইস্যু রাষ্ট্রপতির টেবিল পর্যন্ত যাওয়ার যে সুযোগ, তাতে রাষ্ট্রপতির নির্মোহ মূল্যায়ন ও মতামত রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আশা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার খানিকটা ভারসাম্য আসবে, যা সুফল পাবে দেশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে টানা ৩৫ বছর নির্বাচনে জিতে বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৫ বছর অর্থাৎ পরবর্তী নির্বাচন পর্যন্ত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান থাকার কথা বর্ষিয়ানি রাজনীতিকের।
প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিদ্যমান কাঠামোতে নির্দিষ্ট ক্ষেত্রে সাজা মাফ বা কমানো আর কিছু আনুষ্ঠানিকতা করতে পারেন রাষ্ট্রপতি। তবে যে কোনো সাংবিধানিক সংকটে তার বিচক্ষণতাই শেষ ভরসা। রাষ্ট্রপতির পদটি মর্যাদা ও সাংবিধানিক গুরুত্বে সর্বোচ্চ হলেও বাস্তবে নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের। এই অবস্থায় নতুন করে আলোচনায় ক্ষমতার ভারসাম্যের বিষয়টি। সিম্বলিক্যালি রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তার দায় মুক্তির ব্যাপারটা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সিম্বলিক গুরুত্ব আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু ম্যাটার করে না যদি না হচ্ছে কি আপনি যে স্টেট স্ট্রাকচারটা আপনি দেখছেন সেই স্টেট স্ট্রাকচারে তার ভূমিকা রাখার কোনো অপরচুনিটি থাকে। সংসদীয়তে প্রধানমন্ত্রী ক্ষমতা পান, কিন্তু রাষ্ট্রপতি এত কম ক্ষমতা নিয়ে থাকাটা এখনকার যুগের প্রয়োজনে এটা যথেষ্ট না। রাষ্ট্রপতিকে আরেকটু ক্ষমতায়িত করাটা খুব জরুরি। 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বাড়তি প্রত্যাশা জনগণের। চাওয়া কেবল অলংকারিক হয়ে থাকবেন না তিনি। রাজনীতিবিদ হিসেবে যে রোলটা প্লে করেছেন এতদিন, সেই পজিশনটাকে ছেড়ে তাকে অ্যাজ এ প্রেসিডেন্ট এই রোলটা প্লে করতে হবে। জরুরি অবস্থায় অবশ্যই রাষ্ট্রপতি প্রপার একটি ইনিশিয়েটিভ নিতে পারবে যাতে রাষ্ট্র এখানে অ্যানার্কিয়াল কোনো অবস্থায় তৈরি না হতে পারে। ফেসবুকে দেখেন যে সবাই কিন্তু খুশি, হ্যাঁ, যে এবং প্রত্যেকে কিন্তু এটাকে খুব পজিটিভভাবে নিচ্ছে। সুতরাং আপনি যদি এভাবে চিন্তা করেন যে উনি যেটা বলছেন সেটা সাধারণ মানুষের কাছে খুব ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে। দলের ব্যাপারে উনি কমিটেড, হ্যাঁ, কিন্তু তারপরও ওনার নিজস্ব কিছু ভিউ পয়েন্ট আছে। তো সেই বিষয়টাকে যদি মাথায় রাখা যায় তাহলে সেটা আসলে দেশের জন্য ভালো হবে। বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা জুলাই সনদের পাশাপাশি ছিল ক্ষমতাসীন বিএনপির 31 দফাতেও। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, 70 অনুচ্ছেদ, তারপরে হচ্ছে কি আপনি রাষ্ট্রপতিকে কি ক্ষমতা দিচ্ছেন, এই তিনটাকে বিবেচনায় নিলে তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, ক্ষমতা কাঠামোয় কিছু চেক অ্যান্ড ব্যালেন্স আসছে। যে কোনো একটাকে বাদ দিচ্ছেন, বাকি দুইটাকে মেনে নিচ্ছেন, তাহলে কিন্তু সিস্টেমটা কাজ করবে না। এত মর্যাদাবান প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মর্যাদাটাকে বাড়ানো দরকার, তাকে সক্রিয় করা দরকার, তাকে দিয়ে যেন রাষ্ট্রের কাজে লাগে, আপনি সেই চেষ্টাই করবেন। জুলাই সনদ বাস্তবায়ন ও বিএনপির 31 দফা পূরণ করা গেলে নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা শুধুমাত্র সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থায় তিনি কিভাবে নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্যের প্রতীক হয়ে উঠতে পারেন সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দলের সাংগঠনিক রদবদল আনতে শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। জাতীয় নির্বাহী কমিটি থেকে সকল স্তরের শূন্যপদ পূরণের সিদ্ধান্ত দলটির। শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটি। বিএনপি নেতারা বলছেন দল ও সরকারকে আলাদা রাখার সিদ্ধান্তে নতুন পুরাতনের সমন্বয়ে সাংগঠনিক গতিশীলতা বাড়ানো হচ্ছে। এজন্য নিয়মিত জেলার নেতাদের সাথে বৈঠক শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরিফিন শাকিলের প্রতিবেদন। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ। বিপুল জনরায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি সরকারের 6 মাস পার হয়েছে। তবে দীর্ঘদিন ধরে ভঙ্গুর দলটির সাংগঠনিক কাঠামো, মৃত্যু, পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় স্থায়ী কমিটি থেকে শুরু করে নানা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদও শূন্য। যদিও শনিবার দলের উপদেষ্টা কাউন্সিলের 3 সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করেছে বিএনপি। গঠনতন্ত্রে স্থায়ী কমিটির পদ সংখ্যা 19। আগে থেকেই 4টি পদ শূন্য থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজউদ্দিন আহমদের পদত্যাগ ও জমির উদ্দিন সরকারের মৃত্যুতে 3টি পদ এখনও খালি। ভাইস চেয়ারম্যান পদেও খালি আছে। নির্বাহী কমিটির 30% পদেই নেতা নেই। উপদেষ্টা কাউন্সিলের 28 পদে নেই কেউ। 11টি অঙ্গ সহযোগী সংগঠনের 9টি চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। যুবদল আর ওলামা দলের কমিটির মেয়াদ আছে কয়েক মাস। এটা আমরা চেয়ারম্যানের এই বিষয়ে দীর্ঘদিনের প্রজ্ঞা অভিজ্ঞতা আছে, উনি সেই বিষয়ে মূল সিদ্ধান্ত নেবেন এবং আরও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বেশি সেটা নেবেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই দলের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হয়েছেন স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদকের পদ শূন্য হয়েছে।
সিনিয়র যুগ্ম মহাসচিবের পদের আলোচনায় হাবিবুন নবী খান সোহেল ও শহীদউদ্দিন চৌধুরী আনি, আর দপ্তরে এমরান সালে প্রিন্স আর রকিবুল ইসলাম বকুলের নাম আলোচনায়। যদিও নেতাদের বড় অংশের কেউ মন্ত্রী, সংসদ সদস্য, কেউ প্রশাসক, কেউ বা পেয়েছেন সরকারি দপ্তরের দায়িত্ব। নীতি নির্ধারকরা জানিয়েছেন সরকারে থাকলেও কোনো নেতাই দলের বাহিরে নেই। এখন সাংগঠনিক কাঠামোটা ধরা হবে, কারণ সাংগঠনিক কাঠামোটা না ধরলে, কারণ এখন এটা সত্য কথা যে অনেকে সরকারে চলে গেছে, সেই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে, কাজে সেখানে আমাকে পূরণ করতে হবে, সেগুলো সবই এখন করা হবে। আসলে আমরা তো সময় পাই নাই, নির্বাচন হলো, তারপরে বাজেট সেশন আসলো, সরকার গঠন হলো, অনেক কিছু তো আমাদের একটার পর একটা চলে গেছে, হবে এখন সবই। বিএনপি প্রবীণ এবং নবীনের সমন্বয়ে কিন্তু সরকার গঠন হয়েছে, এখন খুব স্বাভাবিক আমরা চাচ্ছি যে কিছুটা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম তারা নেতৃত্বে আসুক। তারেক রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিএনপির গুরুত্বপূর্ণ সিনিয়র ভাইস চেয়ারম্যানও মনোনীত করা হয়নি কাউকে। আলোচনায় আছে আগামী কাউন্সিলে এই পদ বিলুপ্ত হবে, কেউ বা বলছেন জিয়া পরিবারের নতুন প্রজন্মের কেউ দায়িত্ব পাবে। 2016 সালে সবশেষ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি। রাজশাহী বিভাগের নেতাদের সাথে দলীয় চেয়ারম্যানের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এই কথা জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান। কোনো নেতাকর্মী অনৈতিক কাজে জড়িত হলে দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সন্ধ্যায় বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী যে নির্বাচন, যেটা স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচন যাতে দলের পক্ষ থেকে, দল তো সমর্থন করবে, একটা দলীয় প্রতীকে তার নির্বাচন হবে না, সেখানে তৃণমূলের যে ইউনিটগুলি আছে, অর্থাৎ ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, এরা বসে তারা একজন প্রার্থী ঠিক করবেন। প্রত্যাবাসনের অপেক্ষায় কেটে গেছে প্রায় 1 দশক, কিন্তু এখনও নিজ ভূমি মিয়ানমারে ফিরতে পারেননি বাংলাদেশে আশ্রয় নেওয়া 10 লাখের বেশি রোহিঙ্গা। বিশেষজ্ঞদের মতে নাগরিকত্ব, নিরাপত্তা ও মানবিক মর্যাদার নিশ্চয়তা ছাড়া কোনো প্রত্যাবাসনই টেকসই হবে না। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নিয়ে কক্সবাজারে আয়োজিত এক সেমিনারে উঠে এসেছে প্রত্যাবাসনে নানা চ্যালেঞ্জের কথা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি শরণার্থী শিবিরে 10 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। নোয়াখালীর ভাসানচরে আছে আরও 1.5 লাখ। এদের বেশিরভাগই 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পাড়ি জমায়। এরপর নানা উদ্যোগ নেওয়া হলেও 9 বছরেও তাদের প্রত্যাবাসন সম্ভব হয়নি। মিয়ানমারে নিরাপত্তাহীনতা, নাগরিকত্ব সংকট ও আন্তর্জাতিক চাপের ঘাটতির কারণে নিজ ভূমিতে ফিরতে পারছে না রোহিঙ্গারা। কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ কদ্দূর শীর্ষক সেমিনারে এসব বিষয় উঠে আসে। কোথায় যাবে, থাকবে কই, তার ভিটামাটি যেগুলো ফেলে আসছে এগুলো কি, তার জীবন নিরাপত্তা কি, তার সোশ্যাল লাইফ সিকিউরিটি এনশিওর করতে হবে। এটা তো লাগবে তার, নাহলে কোথায় যাবে? আমি তার মৃত্যুর কূপ থেকে বাঁচার জন্য এখানে আসছে, আবার কি মৃত্যুটুকু ঝাঁপ দেবে না। সেমিনারে অংশ নেওয়া বিশেষজ্ঞ, গবেষক, রোহিঙ্গা নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ এখনও তৈরি হয়নি। একটা রোল থাকা উচিত, এটার জন্য আমরা অনুরোধ করবো ইউএনআর তাদের চেষ্টা চালিয়ে যাবে, আমাদের এই ডিসেবলমেন্টটা চালু থাকুক। আমার মনে হয় না যে কখনোই ওরা যে রাজ্য থেকে এসেছে তাদেরকে ছাড়া সম্ভব নয়, একসময় তারা ওখানে প্রত্যাবাসিত হবে বলে। How you can see the future of any repatriation, what kind of guarantees they can provide refugees for them to be able to go back. প্রত্যাবাসনের আগে রোহিঙ্গাদের জাতীয় পরিচয় ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত না হলে কোনো প্রত্যাবাসনই টেকসই হবে না। ওনাকে যদি আমি সম্মানের সাথে নাগরিকত্ব দিয়ে যদি মানবিক মর্যাদা ওনাকে পাঠানো যাবে না কেন? কালকে চলে যাবে। তো কিন্তু আমি তো সেই কন্ডিশন তৈরি করতে যদি না পারি, সেটা কখন তৈরি হবে? মিয়ানমার ডেমোক্রেসি কবে আসবে, কোনো গ্যারান্টি আছে?
এদিকে সম্প্রতি মিয়ানমার ৩ লাখের বেশি রোহিঙ্গার পরিচয় যাচাইয়ের কথা জানালেও রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না বলে জানিয়েছে দেশটি। ফলে প্রত্যাবাসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। মানুষই নতুন হোপলেস হয়ে যাবে 90% জায়গা আফগান আর্মির কন্ট্রোল আছে তো আফগান আর্মি 90% জায়গা কেওলা কন্ট্রোল করি পাইছে। প্রত্যাবাসন নিয়ে বিশ্বের কাছে অনেক আপিল করছে উই গোইং টু রিটার্ন টু আওয়ার মাদারল্যান্ড প্লিজ ইনশিওর ডিউরেবল সলিউশন। শহীদুল সুমন, যমুনা নিউজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের আইন ভঙ্গ শনাক্তে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা। প্রথম দিনেই প্রায় 450 মামলা এবং 15.5 লাখ টাকা জরিমানা করা হয়। তবে চালকদের প্রশ্ন, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ বাস্তবায়নে কতটা প্রস্তুত মহাসড়ক? ভুল মামলা হলে আপিলের সুযোগ কি মিলবে? মহাসড়কে ছুটছে গাড়ি, কিন্তু এখন আর ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে আইন ভাঙার সুযোগ নেই। সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো এআই ক্যামেরায় ধরা পড়ছে যানবাহনের বেপরোয়া গতি, লেন ভাঙা সহ নানা অনিয়ম। শুরুর দিনেই কুমিল্লা হাইওয়ে রিজিয়নের তথ্য, মামলা 449টি, জরিমানার অঙ্ক 15,51,000 টাকা। একটা গাড়ি হুট করে দাঁড়াই ফেলছে, তখন অটোমেটিক তার নামে মামলা হয়ে যাবে। তখন দেখা গেছে অন্য পাবলিকও এটা দেখা দেখি মানে হবে আর কি। আগে মামলা হতো গাড়ির নামে, এখন মামলা হচ্ছে ড্রাইভারদের নামে। লাইসেন্স হতে ফোন কমে যাচ্ছে, ড্রাইভার এখন আগে থেকে অনেক সতর্ক চলতেছে। এদিকে এখনও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 হুইলার, সিএনজি, অটোরিকশা সহ অবৈধ যানবাহন। প্রথম দিনেই এআই ক্যামেরার কঠোর বার্তা স্পষ্ট। তবে কেউ কেউ প্রশ্ন তুলছেন, এই আইন বাস্তবায়নে কতটা প্রস্তুত মহাসড়ক? আর মামলায় আপিলের সুযোগ থাকছে কি ভুক্তভোগীদের? তবে সড়ক নিরাপত্তা নিয়ে চালক মালিকরা বলছেন, প্রযুক্তির ব্যবহার জরুরি, কিন্তু শুধু মামলা আর জরিমানা করলেই সমাধান হবে না। প্রয়োজন ক্যামেরার তথ্য যাচাই, আপিলের সুযোগ এবং ভুল শনাক্ত হলে দ্রুত সংশোধনের ব্যবস্থা। গাড়িগুলি চলে বাস বা মধ্যমান ভারী যানবাহনের গাড়ি, কত পার্সেন্ট গাড়িতে মাইল মিটার সচল আছে? কর্তৃপক্ষ কি এটা যাচাই করে দেখছে? অটো রিক্সা, সিএনজি এখন ওপেন চলতেছে, এটির জন্য আরো বেশি আমাদের অ্যাক্সিডেন্ট বেশি হইতেছে এবং কি হয়। ম্যাক্সিমাম দুর্ঘটনার হাইওয়ের কারণ হলো অবৈধ গাড়ির কারণে। এখন হাইওয়েতে এই ব্যবস্থার সুচারু এবং সফল প্রয়োগের জন্য অবৈধ গাড়ি বন্ধ না হইলে আসলে আমরা সেই সুফল পাওয়ার কোনো সুযোগ নেই। হাইওয়ে পুলিশ বলছে, এআই ক্যামেরা নির্ভুল তথ্য দেয় কিনা তা যাচাই করা হয়েছে। যদি কারো কোনো সন্দেহ থাকে, যাচাইয়ের জন্যও প্রস্তুত তারা। সবগুলো একসাথে করাটা ক্যাপাসিটির একটা বিষয় থাকে, তো সেই দিক বিবেচনা করে প্রাথমিকভাবে আমরা আমাদের কর্তৃপক্ষ ঠিক করেছেন 3টা দ্বারা আপাতত মামলা হচ্ছে। ভবিষ্যতে যে অন্য যে ভেহিকেলগুলোর কথা বলছেন সেটাকে কোন প্রসেসে আনা যায়। তবে ক্যামেরা আমরা যেটা জানি, ক্যামেরাগুলো এই প্রত্যেকটা গাড়ি আইডেন্টিফাই করতে পারে। ইভেন আপনি যদি হেলমেট ছাড়া যান, ক্যামেরা আপনাকে অ্যালার্ট দিয়ে দেবে। এই প্রযুক্তি সঠিক নিয়মে পরিচালিত হলে কমে আসবে সড়কের বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। এজন্য চালকদের সচেতনতা সবচেয়ে বেশি জরুরি বলে মনে করেন যাত্রী ও চলাচলকারীরা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। দীর্ঘ 16 বছর ধরে স্বাস্থ্যকেন্দ্র ব্যবহার হচ্ছে পুলিশ ফাঁড়ি হিসেবে। এই অবস্থা পাবনার ঢালারচরে ইউনিয়নের একমাত্র স্বাস্থ্যকেন্দ্রটি পুলিশের দখলে থাকায় সেবাবঞ্চিত এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, পুলিশ ফাঁড়িটি অন্য কোনো সরকারি ভবনে সরিয়ে নিয়ে একই সাথে চালু করা হোক স্বাস্থ্য ও আইন শৃঙ্খলা 2 সেবাই। যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চল পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন। সেখানকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মিত হলেও মিলছে না চিকিৎসা সেবা। ঢালারচরে 30,000 মানুষের বাস। বিশাল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2003 সালের 26 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় একটি দ্বিতল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। নিয়োগ প্রক্রিয়ার মাঝেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 2006 সালে সাময়িকভাবে স্বাস্থ্য কেন্দ্রটিতে স্থাপন করা হয় পুলিশ ফাঁড়ি। এরপর থেকে আর চালুই করা যায়নি স্বাস্থ্য কেন্দ্রটি।
স্থানীয়রা জানায় সপ্তাহে 2 দিন স্থানীয় একটি বাড়িতে বসেন স্বাস্থ্যকর্মী। জরুরি চিকিৎসার প্রয়োজন হলে দুর্ভোগে শেষ থাকে না তাদের। অসুস্থ রোগী নিয়ে যেতে হয় জেলা সদরে। আমাদের এখানে যে কোনো রোগী হইলে আমাদের নিতে নিতে রোগীরও যান শেষ, আমরা চিকিৎসা ঠিক মতন দিতে পারি না। অসুস্থ লিভারে কোনা পাবনা এ কোনা রাজবাড়ি, কিন্তু এখানে হসপিটাল আছে কিন্তু ডাক্তার এখানে আসে না। আমার এখানে পোস্টিং হওয়া সত্ত্বেও এখানে বসার জায়গা না থাকার কারণে পাশের বাসাতে সপ্তাহে 2 দিন আমাকে এখানে বসতে হয়। সময়ের সাথে তাল মিলিয়ে বদলেছে ঢালারচর ইউনিয়নের চিত্র। রেল লাইন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, শুধু উন্নয়ন হয়নি স্বাস্থ্যসেবার। ইউনিয়নবাসীর দাবি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি দ্রুত ফিরিয়ে দেওয়া হোক স্বাস্থ্য বিভাগের কাছে। পুলিশ ফাঁড়ির মতো পুলিশ ফাঁড়ি একটা জায়গা হোক, আর হাসপাতালের মতো একটা হাসপাতাল হোক, ঢালারচরের মানুষ সেবা পাক, আমরা এটাই চাই। দুটাই থাক, আমরা তো সেবা দ্রুত পেতে চাই। আমাদের প্রশাসন ছাড়া তো ঢালারচর অচল, আমাদের প্রশাসন তো দরকার, হসপিটাল তো আরও দরকার ইমার্জেন্সি ভাবে। স্বাস্থ্য কর্মকর্তার দাবি পুলিশ বিভাগকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। তবে স্বাস্থ্যসেবা আবারও চালু করতে চাইলে বিকল্প ভবনে পুলিশ ফাঁড়ি স্থানান্তরের কথা জানিয়েছে পুলিশ সুপার। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে খুবই সেবার মান খুবই নিম্ন পর্যায়ে চলে গেছে এবং জনগণ প্রয়োজনীয় সেবা পাচ্ছে না। ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে, তারপর কোনো ব্যবস্থা চোখে পড়ে নাই। যদি স্বাস্থ্য বিভাগ এখানে স্বাস্থ্য সেবা চালু করতে চায়, সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ভবনটি স্বাস্থ্য বিভাগকে দিয়ে আমরা বিকল্প ভবনে আমাদের কার্যক্রম স্থানান্তর করা যেতে পারে। ভবন সংকটের কারণে যেন আর কোনো সেবা বন্ধ না থাকে, এমনটাই প্রত্যাশা ঢালারচরবাসীর। তাসমিয়া বিনতে আলম মরিন, যমুনা নিউজ। গাজীপুর সাফারি পার্কে 2 দিনের ব্যবধানে মৃত্যু হয়েছে 2টি হাতির। এই ঘটনার পরে সাফারি পার্কে প্রাণী পালন ও পরিচর্যা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাণী অধিকার কর্মীদের মতে, হাতির মতো সামাজিক প্রাণীগুলোকে দীর্ঘদিন বেঁধে রাখলে প্রভাব পড়ে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে। কর্তৃপক্ষের দাবি সঠিক পদ্ধতি অনুসরণ করছে তারা। সুমাইয়া ঐশীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। প্রাণী বৈচিত্র্য আর প্রজাতির দিক থেকে দেশের সবচেয়ে বড় সাফারি পার্ক গাজীপুরের বাঘের বাজারে। পার্কে 74 প্রজাতির 1500 প্রাণী সংরক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু প্রায়ই এই পার্কের অব্যবস্থাপনা ও প্রাণী মৃত্যুর খবর শিরোনাম হয় গণমাধ্যমে। এবার সেই তালিকায় নাম উঠে এসেছে 2টি হাতির। চলতি মাসে 2 দিনের ব্যবধানে 2টি হাতি মারা গেছে। পার্ক কর্তৃপক্ষ বলছে, গত 6 আগস্ট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় হাতি রাজ বাহাদুরের, আর পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 10 বছর বয়সী আরেক হাতি রাজু বাহাদুর। 24 মে আরেক হাতির আক্রমণে জখম ছিল প্রাণীটি। থাইল্যান্ড থেকে চিকিৎসক দল এনেও হয়নি প্রাণ রক্ষা। এই ঘটনার পর থেকেই সাফারি পার্কে হাতি সংরক্ষণ ও পরিচর্যা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সরেজমিনে দেখতে হাতিশালায় টিম যমুনা। সাফারি পার্কে বর্তমানে হাতির সংখ্যা 8টি, এর মধ্যে একমাত্র পুরুষ হাতি এই আমির বাহাদুর। কিছুটা দূরে নতুন করে আরেকটি শেল্টার বানানোর কাজ চলছে, সেখানেই রাখা হয়েছে বাকি হাতিগুলোকে। মাহুতের দাবি, সকাল বিকাল মুক্ত পরিবেশে হাতিগুলোকে 2 বার চড়ানো হয়, বাকি সময় বেঁধে রাখা হয় এখানে। পুরুষ হাতি তো বান্ধিয়া রাখি সমস্যা এক পায়ে, তারপরে দেখা আমরা সকালে নিয়ে একবার হাঁটাইলাম 1 ঘন্টা খানিক, আরবার আনিয়ে রাখলাম, খাবার টাবার দিলাম, খাবার টাবার দেওয়ার পরে আরবার বিকালে 4-5টার দিকে আরবার লইয়া ঘুরলাম। কিন্তু এভাবে হাতি পালন এবং পরিচর্যার বিরোধী প্রাণী অধিকার কর্মী রাকিবুল আমিল। রাজুর যে ঘটনাটা, সে কিন্তু একটা কলামের সাথে শেকল দিয়ে পাকা ফ্লোরের উপরে বাঁধা থাকতো, এবং ফ্লোরটা আপনি দেখেছেন কিনা আমি জানি না, ওটা কিন্তু শ্যাওলা পরে একদম পিচ্ছিল হয়ে থাকে। পিপটি করছে, পায়খানা প্রস্রাব করছে, ওই মাটিতেই সে গায়ে মাখাচ্ছে হয়তো বা ওইখানে যে পানিটা পড়ছে সেটাই একটু টেনে নিয়ে তার যে ডিহাইড্রেশন হচ্ছে বা তার যে তৃষ্ণা পাচ্ছে, সামনে তো পানি নাই, ওইটাই টেনে নিয়ে শরীরে ছেটাচ্ছে, ওইখানেই খাবার দেওয়া হচ্ছে, ওটাই খাচ্ছে, কন্টামিনেশন হবে না? সাফারি কর্তৃপক্ষের দাবি, বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর পালন এবং রক্ষণাবেক্ষণ পদ্ধতিতে ভিন্নতা রয়েছে। যদি হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে যায়, তখন বিশেষ করে মেল হাতির ক্ষেত্রে যদি ভায়োলেন্ট হয়ে যায়, তখন কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এক্ষেত্রে কিছুটা সময় আমাদের চেন আপ রাখতে হয়। যদি তারা এমনটা হতো যে আমরা এক একটাকে এক এক জায়গায় বেঁধে রাখছি, তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা যোগাযোগের একটা বিচ্ছিন্ন করে রাখছি, সেক্ষেত্রে হয়তো বলা যেত তারা মেন্টালি একটু ডিস্টার্ব ফিল করতো। আমরা সেভাবে রাখছি না, আমরা দিনের বেশ কিছুটা সময় কিন্তু তাদেরকে একসাথে রাখি।
বিভিন্ন দেশে সাফারি পার্কগুলোয় হাতিকে নির্দিষ্ট এলাকায় মুক্ত অবস্থায় রাখা হয়। সাফারি পার্কের মূল আকর্ষণই হলো প্রাণীদের স্বাভাবিক জীবনযাপন উপভোগ করা। এখানে চিড়িয়াখানার সঙ্গে এই ধরনের বিশেষ পার্কের পার্থক্য। তাই সাফারি পার্কে প্রাণীদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দেওয়ার দাবি প্রাণী অধিকার কর্মীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। অজি বধের মিশনে বাংলাদেশকে সিরিজ জয়ে টোটকা দিলেন টাইগার সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। রক্ষণাত্মক নয়, ডারউইনের সেই আক্রমণাত্মক ছকে সিরিজ জয়ের জন্য মাঠে নামার পরামর্শ লাল সবুজের প্রতিনিধিদের। ওদিকে ঘরের মাঠে নাকানি চুবানি খেয়ে অস্ট্রেলিয়া শিবিরে এখন হুটহাট পরিবর্তনের হিড়িক। আর ঠিক এখানেই ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা দিলেন আরও বড় এক শঙ্কার বার্তা। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে লাল সবুজের প্রতিনিধিরা এখন উঠছে আত্মবিশ্বাসে। সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। তবে অজিদের মাঠে টাইগারদের এই সাফল্যের প্রশংসার জোয়ার বইলেও সাবেক কোচ অ্যালান ডোনাল্ড শোনালেন এক কড়া সতর্কবার্তা। টাইগারদের সাবেক পেস বোলিং কোচ সাফ জানিয়ে দিলেন ড্রয়ের মানসিকতা নিয়ে মাঠে নামলেই বড় বিপদ। ডোনাল্ডের পরিষ্কার কথা, সিরিজে সমতায় ফিরতে ক্যাঙ্গারুরা এখন মরিয়া এবং তারা সব অস্ত্র নিয়ে চড়াও হবে। তাই রক্ষণাত্মক না হয়ে ডারউইনের সেই আক্রমণাত্মক ছকেই অজিদের বধ করতে হবে টাইগারদের। 2 ম্যাচের সিরিজে সহজেই বলা যায় আসলে কিছুই হয়নি, আমরা সিরিজ হারতে পারি না। এরপর রক্ষণাত্মক হয়ে ভাবা যায় যদি ম্যাচটা ড্র করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে গেছে। বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে অস্ট্রেলিয়া তাদের সব অস্ত্র নিয়ে মাঠে নামবে। ডারউইনে যে পরিকল্পনা অনুসরণ করে তোমরা জিতেছ, শুধু সেই একই পরিকল্পনার উপর বিশ্বাস রাখো। রক্ষণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই। নাহিদ রানা ইনজুরিতে বাইরে থাকলেও পেস ডিপার্টমেন্টের গভীরতা দেখে মুগ্ধ ডোনাল্ড। রানা চোটের কারণে বাইরে থাকার পরও শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে পেরে বিশ্ব ক্রিকেটে নিজেদের জানান দিচ্ছে বাংলাদেশ। একটি বোলিং আক্রমণের গভীরতা কতটা কার্যকর তা বোঝা যায় যখন নাহিদ রানা না থাকলে ইবাদত হোসেনের মতো একজন এসে তার কাজটা করে দিতে পারে। এটা একটা বোলিং আক্রমণের গভীরতা সম্পর্কে অনেক কিছু বলে। এটা দেখতে ভালো লাগছে, বাংলাদেশ তাদের বোলিং লাইনআপে গভীরতা তৈরি করছে। এদিকে ঘরের মাঠে নাকানি চোবানি খেয়ে দলবদলে ব্যস্ত অস্ট্রেলিয়া শিবির। টাইগারদের বিপক্ষে শেষ টেস্টের আগে অজিদের এমন হুটহাট পরিবর্তন আর দলে বড় ধস নামার শঙ্কা নিয়ে কড়া বার্তা দিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা। 1-2 জন খেলোয়াড়ের অবসর সমস্যা নয়, সমস্যা তখনই যখন অনেকেই একসঙ্গে চলে যায়। ধাপে ধাপে বদল হওয়াই ভালো। যদি একসঙ্গে 4-5 জন মূল ক্রিকেটার বিদায় নেয়, এই রিজার্ভ দল নিয়ে অজিদের পক্ষে ঘুরে দাঁড়ানো ভীষণ কঠিন হবে। আগামী 22 আগস্ট ম্যাকাইতে শুরু হচ্ছে মহানাটকীয় দ্বিতীয় ও শেষ টেস্ট। অজিদের ঘুরে দাঁড়ানোর মিশন রুখে দিয়ে টাইগাররা কি পারবে ইতিহাসটা আরও রাঙাতে, নাকি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াবে অস্ট্রেলিয়া? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। গানের মঞ্চে দর্শক মাতালেও ইতালিতে কনসার্ট শেষে জেমসকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। কনসার্টের টিকিটের অর্থ ও হিসাব নিয়ে তার ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন আয়োজক। একই সঙ্গে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগও উঠেছে জেমস ও তার সফর সঙ্গীদের বিরুদ্ধে। বিস্তারিত জাকির হোসেন সুমনের পাঠানো রিপোর্টে থাকছে। প্রবাসীদের কাছে জেমস মানে দারাজ কণ্ঠের উচ্চারণ, মা বাবা কিংবা বাংলাদেশ, এমন অনেক অমর গানের কণ্ঠশিল্পী তিনি। সেই জেমস 16 আগস্ট মাতিয়ে দিলেন ইতালি। রোমের এই কনসার্ট পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বিপত্তি বাধে জেমস ইতালি ছাড়ার পর। গায়কসহ সফরকারীদের বিরুদ্ধে কক্ষ নোংরা করার অভিযোগ আনে হোটেল কর্তৃপক্ষ। আয়োজকদের দাবি, জেমসের আচরণের কারণে তাদের গুনতে হচ্ছে 200 ইউরো জরিমানা। প্রেস কনফারেন্সে কিন্তু জেমস ভাই নিজের মুখ দিয়ে স্বীকার করছে যে ইতালিতে সে এরকম এত সুন্দর গোছানো পায় নাই। 24,000 ইউরো সে বুঝা পাইছে। 30,000 ইউরো কন্ট্যাক্ট করে তার সাথে আমার 30,000 ইউরো 24,000 ইউরো বুঝা পাইছে। 6,000 ইউরো আমার মানুষ ক্যাশ, মানুষের ঢল। ওইখানে সে আমাকে জিম্মি কইরা মানে 30 মিনিট অলরেডি লেট করাইছে। লেট করানোর পরেও 40-এ সেই জায়গা ক্যাশ কাউন্টার বুঝা পাওয়ার পর 57-তে 40, আপনারা সবাই জানেন যে 9টা 40 থেকে 45 থেকে 50-এর ভিতরে জেমস ভাই স্টেজে উঠে। মানে ফার্স্টে ইয়াতে আসছিল যে টিকে মানে কাস্তার ওদিকে এসে উনি হচ্ছে টাকা নিচ্ছে, মানে ওদিক থেকে ক্যাশের আর কি ব্যাগ থেকে উনি কি টাকা কি করছে উনি আর কি। এছাড়া কনসার্টের টিকিটের অর্থ ও পারিশ্রমিক নিয়ে জেমসের ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলছেন আয়োজকেরা। এই অভিযোগ ভিত্তিহীন ও অপপ্রচার বলছেন জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক।
সম্ভব ভাই, আপনি বুঝেন না? আপনি যে মনে করেন এটা মিথ্যা বানোয়ার কথা বললো, এটা কি হবে? আমি আপনার দোকানে ঢুকে কোনোদিন কিছু করতে পারবো? এই ধরনের কিছু হইলে অভিযোগ ওদেরকে প্রমাণ করতে বলে। এরা কি এত বোকা কাউরে কখনো ওখানে বসতে দিবে? এগুলো বলতেছে এখন বিভিন্ন ধরনের ভাবে। এর আগে পর্তুগালেও জেমসের কনসার্ট ঘিরে একই ধরনের অভিযোগ উঠেছিল। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি কনভয়ে করে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় তাকে। বন্ধ করে দেওয়া হয় হাসপাতাল সংলগ্ন এলাকা। পুলিশ ছাড়াও এ সময়ে মোতায়েন ছিল কারা কর্তৃপক্ষ, পাকিস্তান রেঞ্জার্স ও স্থানীয় প্রশাসনের ৮০০-র বেশি সদস্য। এর আগে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পুলিশ পরিদর্শক। মঙ্গলবার কারাবন্দী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৪৮ ঘন্টার মধ্যে হাসপাতাল নেওয়ার নির্দেশ দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এদিকে সরকার এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেও তা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। বছরখানেক ধরেই তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। বর্তমানে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তোষাখানা ও বেআইনিভাবে বিয়ে করার মামলা রয়েছে। তবে কয়েকটি সাজা বাতিল হলেও এখনও বেশ কিছু মামলা বিচারাধীন। আবারও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। একই সাথে হিজবুল্লাহকে আবারও সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া হিজবুল্লাহর বিপুল পরিমাণ নগদ অর্থ পাচারের অভিযোগে ১০ ব্যক্তির বিরুদ্ধেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা, যারা লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াতকারী কুরিয়ারের মাধ্যমে কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ স্থানান্তর করেছে। পাচারকৃত সম্পদ মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অর্থায়নে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। ১৯৯৭ সালে প্রথম হিজবুল্লাহকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। পিঁপড়ার শরীরে ঢুকে নিয়ে নিচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রণ আর ধীরে ধীরে প্রাণীটিকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে। এমনই এক ছত্রাক শনাক্ত করতে পেরেছেন মেক্সিকোর গবেষকরা। নাম দেওয়া হয়েছে জম্বি ফাঙ্গাস। তবে মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান গবেষকরা। এসব ছত্রাক শুধু পোকামাকড়কেই সংক্রমিত করে। মাইক্রোস্কোপিক ভিউতে ধরা পড়ে এর ভয়ঙ্কর অবয়ব। আচরণও হিংস্র। মেক্সিকোর জঙ্গলে মিলেছে এমন এক প্রজাতির ছত্রাক যা পিঁপড়ার শরীরে ঢুকে তাদের আচরণ নিয়ন্ত্রণ নিতে পারে, ধীরে ধীরে তাদের নিয়ে যায় মৃত্যুর দুয়ারে। মেক্সিকোর জালিস্কোর গহীন বনে নতুন এমন ৬ প্রজাতির ছত্রাক শনাক্ত করেছে গবেষকেরা। তাদের দাবি, এসব প্রজাতি সম্পর্কে কোনো তথ্য ছিল না এতদিন। নতুন এই ছত্রাকগুলোর নাম দেওয়া হয়েছে জম্বি ফাঙ্গাস। ছত্রাকটি প্রথমে পিঁপড়ার শরীরে প্রবেশ করে, এরপর ধীরে ধীরে তার স্নায়ুতন্ত্রে প্রভাব বিস্তার করে। একসময় আচরণের ওপর নিয়ন্ত্রণ নেয় ছত্রাকটি। অনেকটা পুতুলের মতো নিজের ইচ্ছামতো তাকে চালাতে থাকে। শেষ পর্যন্ত পিঁপড়াকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে মৃত্যু হলে ছত্রাকটি বেড়ে ওঠা ও ছড়িয়ে পড়ার উপযুক্ত পরিবেশ পায়। তবে এই ছত্রাকটি কোনো বিশেষ কারণে পিঁপড়ার পুরো কলোনিকে ধ্বংস করে না, আর তাই এক রহস্য বিজ্ঞানীদের কাছে। পিঁপড়ার শরীরে এমন কিছু প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যা ছত্রাকটিকে পুরো কলোনি ধ্বংস করতে বাধা দেয়। অর্থাৎ পিঁপড়া ও এই ছত্রাকের মধ্যে এমন এক ধরনের মিথস্ক্রিয়া রয়েছে যা এখনো বিজ্ঞানের কাছে পুরোপুরি অজানা। অবশ্য মানুষের জন্য ক্ষতিকর নয় এই ছত্রাক, বলছেন গবেষকেরা। কেবল পোকামাকড়কেই সংক্রামিত করার জন্য অভিযোজিত জম্বি ফাঙ্গাস। জম্বি ফাঙ্গাস নামটি নতুন নয়। ২০০৯ সালের এক গবেষণায় প্রথম উঠে আসে এই ছত্রাকের বিস্তারিত। পরে সেই গবেষণার তথ্য থেকে তৈরি হয় জনপ্রিয় গেম ও সিরিজ দ্য লাস্ট অফ আস। গবেষণায় দেখা গেছে এই ছত্রাক প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিঁপড়ার সংখ্যা নিয়ন্ত্রণ করে এই প্রজাতির ফাঙ্গাস। মেক্সিকোর গভীর আর্দ্র বনাঞ্চলে এমন অজানা অনেক ছত্রাকের সন্ধান মিলতে পারে বলে ধারণা গবেষকদের। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।
ইতালির তৃতীয় বিভাগের দল রাভেনা এফসির অংশীদার হয়েছেন রোনালদিনহো। বৃহস্পতিবার দেশটিতে পৌঁছে দায়িত্ব বুঝে নেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। সবশেষ 2015 সালে ফ্লুমিনেন্সের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন তিনি। রাভেনা যোগ দেওয়ার পর আবারও মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে এ নিয়ে কোনো কিছু স্পষ্ট করেনি 46 বছর বয়সী এই তারকা। গত জুনে খেলোয়াড় হিসেবে নিবন্ধনের পাশাপাশি মালিকানা ও পরিচালনার সঙ্গেও যুক্ত করা হয় রোনালদিনহোকে। রাভেনা এফসির হয়ে খেলতে পারলে ভালো লাগবে, তবে এই বিষয়ে আমি কিছুই জানি না। সবকিছুই নির্ভর করছে কোচ ও সভাপতির উপর। আমরা আশা করি দলটি ভালো করবে, আর আমি এখানে দলকে সাহায্য করতে এসেছি। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।